22 দিনে 4 বার কেঁপে উঠল দেশ। বড় ভূমিকম্পের পূর্বাভাস নাকি সতর্কবার্তা? দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা স্টারমারের। এবার নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের লড়াই। চীন থেকে অত্যাধুনিক 24টি J-10 CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর প্রস্তুতি, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত। এবং সর্বশেষ থাকছে ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি জুন মাসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। মাত্র 22 দিনের ব্যবধানে অন্তত 4 বার বড় ধরনের কম্পনসহ একাধিকবার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ, যা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সবশেষ সোমবার 22 জুন রাত 9:30টার দিকে হঠাৎ কম্পনে কেঁপে ওঠে ঢাকা ও আশেপাশের এলাকা। যদিও এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে রাতের এ আকস্মিক কম্পনে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে 18 জুন রাত 9:29 4.4 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 361 কিলোমিটার। 11 জুন রাতেও 4.5 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভারতের শিলচর অঞ্চলে, যা সিলেট সীমান্তের কাছাকাছি। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার, ফলে সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কিছু এলাকায় এটি তীব্রভাবে অনুভূত হয়। এরও আগে 7 জুন রাত 11:37 5.6 মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল ভুটান। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ ঢাকায়ও প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্বস্তির বিষয় হলো, এসব ভূমিকম্পে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অল্প সময়ের ব্যবধানে বারবার কম্পন মানুষের মনে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। দেশের উত্তরে ডাউকি ফল্ট এবং পূর্বাঞ্চলে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত সাবডাকশন জোন বড় ভূমিকম্পের সম্ভাব্য উৎস। এখানে বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট ঢুকে যাওয়ার ফলে বিপুল শক্তি জমা হচ্ছে, যা ভবিষ্যতে বড় দুর্যোগ ডেকে আনতে পারে। ভূতত্ত্ববিদ অধ্যাপক হুমায়ুন আখতার সতর্ক করে বলেন, এই ফল্ট লাইনগুলো দীর্ঘদিন ধরে লকড অবস্থায় রয়েছে, ফলে শক্তি নির্গত না হয়ে জমা হতে থাকছে, যা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বাড়াচ্ছে। তিনি আরও বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি না করে ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ, অর্থাৎ দ্রুত নিচে বসে পড়া, শক্ত কোনো কিছুর নিচে আশ্রয় নেওয়া এবং কম্পন শেষ না হওয়া পর্যন্ত সেটি ধরে রাখা। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয়, বরং স্বল্প খরচে তাৎক্ষণিক সচেতনতা বাড়ানো জরুরি। এজন্য ডিজিটাল গেম, মহড়া এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষকে প্রস্তুত করা যেতে পারে। দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সর্বশেষ মূল্য সমন্বয়ের পর মঙ্গলবার 23 জুন থেকে নতুন দামে সোনা বিক্রি হচ্ছে। সোমবার 22 জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার বিশুদ্ধ স্বর্ণ দাম বাড়ায় ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই নতুন দর সোমবার সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি 11.664 গ্রাম সোনার দাম রাখা হয়েছে 2,30,772 টাকা, যা আগের তুলনায় 4,432 টাকা বেশি। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,20,391 টাকা, 18 ক্যারেটের 1,89,248 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি 1,54,606 টাকায় বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে, তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি যোগ হবে। যেহেতু দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এর আগে 20 জুন সোনার দাম কমানো হয়েছিল। সেদিন 22 ক্যারেটের প্রতি ভরি 2,216 টাকা কমিয়ে 2,26,340 টাকা নির্ধারণ করা হয়। তবে মাত্র 2 দিনের ব্যবধানে সেই কমানো দাম ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনা। চলতি বছরে এখন পর্যন্ত 79 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 40 বার বেড়েছে, 38 বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় হয়েছে। অন্যদিকে 2025 সালে মোট 93 বার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে 64 বার বৃদ্ধি এবং 29 বার হ্রাস পেয়েছিল। পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা স্টারমারের। এবার নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের লড়াই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার দলীয় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ডাউনিং স্ট্রিটে দেওয়া এক আবেগঘন বক্তব্যে স্টারমার জানান, তিনি মনে করেন আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সেরা ব্যক্তি নন।
তিনি রাজা তৃতীয় চার্লসকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং নতুন নেতা নির্বাচনের জন্য দলীয় প্রক্রিয়া শুরু করার অনুরোধ করেছেন। খবর বিবিসির। স্টারমার জানান ৯ জুলাই থেকে মনোনয়ন গ্রহণ শুরু হবে এবং ১৬ জুলাই পার্লামেন্টের গ্রীষ্মকালীন বিরতির আগে তা শেষ হবে। প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বরের আগেই নতুন নেতা নির্বাচিত হবে। ততদিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন। কিয়ার স্টারমার বলেন, আমার উত্তরসূরি এমন একটি ব্রিটেন পাবে যা ২ বছর আগে আমি যে ব্রিটেন পেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায়সঙ্গত। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহামকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে জয়ের পর তিনি আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের দৌড়ে নামার ঘোষণা দিয়েছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, যাকে বার্নহামের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল, তিনিও বার্নহামকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। স্ত্রী ভিক্টোরিয়াকে পাশে নিয়ে ডাউনিং স্ট্রিটের সামনে বক্তব্য দিতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন স্টারমার। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশের সবচেয়ে বড় দায়িত্ব পালন করার পর এখন তিনি স্বামী ও বাবা হিসেবে নিজের পরিবারের জন্য আরও বেশি সময় দিতে চান। স্টারমার বলেন, আমার অসাধারণ স্ত্রী ডিক অব সময় আমার শক্তির উৎস ছিলেন, আর আমার সন্তানরা আমার গর্ব ও আনন্দ। আমি তাদের জন্য একজন সেরা বাবা হতে চাই। ২০২০ সালের এপ্রিলে লেবার পার্টির নেতৃত্ব গ্রহণ করেন কিয়ার স্টারমার। ২০২৪ সালের ৫ জুলাই নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হন। তার পদত্যাগের ফলে তিনি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে কম সময়ে দায়িত্ব পালনকারী লেবার প্রধানমন্ত্রী হিসেবে বিদায় নিচ্ছেন। তার বিদায়ের মাধ্যমে ২০১৬ সালের পর যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন থেকে ২৪টি অত্যাধুনিক J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, নতুন পররাষ্ট্র নীতি কৌশলের অংশ হিসেবে এই সামরিক চুক্তি দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সোমবার ২২ জুন শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে এই প্রতিরক্ষা চুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে। সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যেই যুদ্ধবিমান কেনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে। প্রতিটি J-10CE যুদ্ধবিমানের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় $৪ কোটি। চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সম্প্রতি চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় সফর করেছে। বেইজিং সফরে বাংলাদেশের প্রতিনিধিরা চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে বিষয়টি চূড়ান্ত করবেন। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একটি যৌথ ঘোষণা বা ইশতেহার প্রকাশেরও সম্ভাবনা রয়েছে। এতে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে অভিন্ন ভবিষ্যৎ অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে প্রায় ১৭টি চুক্তি, সমঝোতা স্মারক ও যৌথ ঘোষণা স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই দ্রুত কৌশলগত অগ্রগতি আঞ্চলিক শক্তিগুলোর নিবিড় পর্যবেক্ষণে থাকবে। বর্তমানে বাংলাদেশ বহুপাক্ষিক পররাষ্ট্র নীতি অনুসরণ করে বিভিন্ন বৈশ্বিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক AI ট্রাফিক ক্যামেরা চালুর পর রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করলেও ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ, এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের DMP এর ট্রাফিক বিভাগ এবং সরকারের সংশ্লিষ্ট মহলের মধ্যে সম্প্রতি একাধিক দফা আলোচনা হয়েছে। অটোরিকশার বেপরোয়া চলাচল, নিবন্ধন ও লাইসেন্সবিহীন ব্যবহার এবং ট্রাফিক ব্যবস্থাপনায় এর প্রভাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সূত্র জানায়, প্রাথমিকভাবে ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার বিষয়ে দুই পক্ষই নীতিগতভাবে একমত হয়েছেন। এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আগামী মাসে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকের পরই চূড়ান্ত নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। DMP ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পুলিশ উভয় পক্ষই প্রধান সড়ক থেকে এগুলো সরিয়ে দেওয়ার বিষয়ে সদিচ্ছা প্রকাশ করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায় থেকেই আসবে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সবুজ সংকেত পাওয়া গেলে প্রথম ধাপে রাজধানীর প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে পুরো শহরে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হবে। আগামী মাসের মধ্যভাগে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানানো হতে পারে। এদিকে AI ক্যামেরা ব্যবহারের ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় ইতিবাচক
ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে ডিএমপি। সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল ও লেন ভাঙার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং প্রসিকিউশন ব্যবস্থার মাধ্যমে আইন ভঙ্গকারীদের শনাক্ত করা হচ্ছে। তবে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। অধিকাংশ যানবাহনে নেই বৈধ নিবন্ধন, নম্বর প্লেট বা চালকের লাইসেন্স। ফলে প্রযুক্তি নির্ভর নজরদারি কার্যকর হলেও এসব যান নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে। ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীতে বিপুল সংখ্যক অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যাপ্ত জনবলও সীমিত। একই সঙ্গে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কিছু গ্যারেজ ও মালিকপক্ষ থাকার কারণে সমন্বিত উদ্যোগ ছাড়া সমস্যার সমাধান কঠিন হবে বলে মনে করছে তারা। ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে উচ্চ পর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম ধাপে ধাপে বিস্তৃত করা হবে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ন্যাটোর সদস্য দেশগুলো পর্যাপ্ত সমর্থন দেয়নি। এর প্রতিক্রিয়ায় ভবিষ্যতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলোকে সহায়তা নাও করতে পারে। স্থানীয় সময় সোমবার 22 জুন হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছি, কিন্তু যখন ছোটখাটো কোনো বিষয়ে আমাদের সহযোগিতা প্রয়োজন হয় তখন ন্যাটো মিত্ররা সহায়তা করতে অনাগ্রহ দেখায়। তারা সহায়তা করতে চায় না। খবর এএফপির। ট্রাম্প আরও বলেন, এ ধরনের কথা বলা বোকামি, কারণ আমরাও চাইলে তাদের একই কথা বলতে পারি আর হয়তো বলবো। ন্যাটো জোটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও আগামী মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।